বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সবসময়ই আশা করছি যে বর্তমান যে দুঃসময়টা আমরা পার করছি এটা থেকে পরিত্রাণ পাওয়ার আমরা সারা পৃথিবীব্যাপী প্রচেষ্টা চলছে যে কিভাবে এই করোনা মহামারী অতিমারী থেকে রক্ষা পাওয়া যায়। আমরা আশাবাদী কঠিন সময়ের মধ্যেও আশায় বুক বাঁধতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমরা চতুর্থ বর্ষের স্টুডেন্ট, তোমাদেরও কিন্তু সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি দায়িত্ব রয়েছে। অর্থাৎ কখনোই কেউ যেন আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে না থাকি, এড়িয়ে না যাই। যার যতটুকু করণীয়, যে অবস্থানে আমরা যেই আছি সেটুকু জন্য আমরা করি। একসাথে যে কোনো যুদ্ধ চালিয়ে যাওয়া নিশ্চয়ই সেটাতে জয় সুনিশ্চিত। আশা করি আমরা এই অতিমারী থেকে রক্ষা পাব। আমাদের এই পেপারের যে পড়াশোনা, চতুর্থ বর্ষের সাথে পরিবেশ ও উন্নয়ন, আমি গত সপ্তাহেও তোমাদের সাথেই কথা বলেছি, আজকেও রুটিনে তোমাদের সাথেই পড়েছে। ভালোই হলো, পরপর দুটো ক্লাস আমরা আলোচনার সুযোগ পাচ্ছি। সাথে সাথে তোমরা একটু পড়াশোনা করবে। আর এই পেপারটি আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো পেপারই যে কোনো বর্ষের জন্য কাজে লাগবে। পরিবেশ উন্নয়ন শুধু চতুর্থ বর্ষের নয়, যেই ক্লাসগুলো দেখবে বা নিজেও পড়াশোনা করবে, কখন কাজে লাগবে নিজেও বুঝতে পারবে না। আমরা যে মহামারীর কথা বলছি আজকের আলোচনায়, সেই বিষয়টা থাকবে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, আর যারা থাকছো না পরবর্তীতে দেখে নেবে। তো আমরা চলে যাচ্ছি আলোচনায়। একটু বলবে পুরোটা দেখা যাচ্ছে কি না। আজকে একটু ভিন্নভাবে ক্যামেরাটা দিয়েছি, কতটুকু কাভার হচ্ছে একটু লিখবে। একটু লিখবে। আমি ক্যামেরাটা সেট করছি, 1 মিনিট সময় দাও আমাকে। একটু লিখলে আমার সুবিধা হবে। আমি উঁচু করছি ক্যামেরাটা, একটু দেখে বলবে স্লাইডের কোনো অংশ বাদ পড়ছে কিনা। মাহফুজা, একটু বলো তো যে ক্যামেরাটা যেভাবে লম্বায় রেখেছি, মানে মোবাইলটায় এভাবে রাখবো নাকি আগের মতোই করব? আলামিনকেও বলছি, দেখা যাচ্ছে কি?
আমার মনে হয় ক্যামেরাটা আগের মতোই করি। ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, একজন লিখেছ, কেন যে সন্দেহ হচ্ছে জানি না যে স্লাইডের কিছুটা বাদ পড়ছে কিনা। কোনো ঝামেলা হলে বলবে। আমরা চতুর্থ বর্ষের যে পেপারটি নিয়ে কথা বলবো, পরিবেশ ও উন্নয়ন, অনার্স চতুর্থ বর্ষের। আমি এখানে দেখো আমার নিজের একটি ছবি দিয়েছি, আমাদের কলেজের ছাদ বাগান। এখানে যেহেতু পরিবেশ সংক্রান্ত কথা বলবো, আমি ইচ্ছে করেই গাছ সহ একটি ছবি দিয়েছি। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে আমাদের আলোচনার যে টপিক সেটা বলা হয়েছে পরিবেশের পরিবর্তন এবং সংক্রামক রোগের বৈশ্বিক বিস্তার। এখানে আমরা নিশ্চয়ই টপিকটাতে বুঝতে পারছি যে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে এবং যেসব রোগ একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ে সংক্রামক বলা হয়, সেই সংক্রামক রোগের বিস্তার বেড়েছে কিভাবে? বৈশ্বিকভাবেই, মানে সারা পৃথিবীব্যাপী আমরা দেখতে পাচ্ছি পরিবেশের পরিবর্তনের কারণে সংক্রামক রোগের বা রোগ ব্যাধি আর বিস্তারটা সারা পৃথিবীব্যাপী আমরা লক্ষ্য করছি। শুধু এখন করোনা তা নয়, আমরা আরও আগের থেকে যেসব রোগের নাম জানি সেগুলো এখানে উল্লেখ করব। মোটামুটি পুরো বিষয়টাই হচ্ছে আমাদের যে পরিবেশের পরিবর্তনের যে ফলাফলটা সারা পৃথিবীব্যাপী, সেটা আমরা এখানে এই আলোচনায় কিছুটা পাবো আশা করি। তো প্রথম যে স্লাইডটি আমরা এখানে পাচ্ছি যে 19 শতকের বিশ্বে শিল্প বিপ্লব, শিল্পায়ন আর অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধির মোহ পৃথিবীকে যখন মোহাবিষ্ট অর্থাৎ মোহে আবিষ্ট করে রেখেছিল, ঠিক সে সময় নগর এলাকায় সংক্রামক ব্যাধির করাল গ্রাস আমাদের উন্নয়ন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছিল। মানুষকে আত্মজিজ্ঞাসায় বাধ্য করেছিল প্রবলভাবে। 19 শতকের কলেরা প্রকোপগুলো, যাতে কি হয়েছে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন মহাদেশের অধিকাংশ দেশ আক্রান্ত হয়েছিল। কত সময়ের কথা বলছি? 19 শতকের। আগের কি বলেছি? 19 শতকের কথাই বলেছি। শিল্প বিপ্লব, শিল্পায়ন, এবং পরেও যখন আমরা কলেরার কথা বলছি সেটাও 19 শতকের কথাই বলছি। এগুলোর প্রভাব এতটাই ব্যাপক ছিল যে সংক্রামক ব্যাধির প্রকোপ কমাতে জনস্বার্থে নগর এলাকায় পয় ব্যবস্থা, আবাসন, নদী, জলাশয়, পরিবেশ প্রতিবেশ রক্ষার্থে শহরের সামগ্রিক পরিকল্পনা করার বিষয়টি মানুষের উপলব্ধিতে আসে ব্যাপকভাবে। আমরা এখানে মূল যে কথাটি পাচ্ছি, যখন শিল্প বিপ্লব ঘটল, শিল্পায়ন হলো, অর্থনৈতিক উন্নয়ন হলো, বৃদ্ধি পাচ্ছে এই মোহটা মানুষকে পেয়ে বসলো, তখন দেখা গেল সংক্রামক ব্যাধি। এরপরে আমরা বিভিন্ন মহাদেশের কথাই বলেছি, সেখানে সেই সংক্রামক ব্যাধি এতটাই ব্যাপক হয় যে তখন মানুষ চিন্তা করতে শুরু করে যে নগর এলাকায় পয়ন ব্যবস্থা, আবাসন, নদী, জলাশয় এসবের পরিবেশ প্রতিবেশ রক্ষা করা দরকার এবং সেই অনুযায়ী সামগ্রিক
পরিকল্পনা করার বিষয়টি মানুষের চিন্তা উপলব্ধিতে ব্যাপকভাবে আসে। পরের স্লাইডে চলে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় পৃথিবীতে নগর পরিকল্পনার আধুনিক ধারার উদ্ভব হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল মানুষের বসবাসের পরিবেশ স্বাস্থ্যসম্মত করা। উন্নয়নের মূল কেন্দ্র ছিল জনস্বাস্থ্য ও পরিবেশ। আমরা কিন্তু শুরুটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে মানুষ যখন বুঝতে পারল যে স্বাস্থ্যসম্মতভাবে বাঁচতে হবে, নগরায়ন যেহেতু হচ্ছে, শিল্প কলকারখানা হচ্ছে, তখন উন্নয়নের মূল কেন্দ্র ছিল দুটো, জনস্বাস্থ্য এবং পরিবেশ। এরপরে আসি আমরা নগর সভ্যতা বিকাশের শুরুর দিকে নগর পরিকল্পনা আর জনস্বাস্থ্য ছিল অন্তরঙ্গ বন্ধুর মতো, দুজন একে অন্যের পরিপূরক। অনেক জল বয়ে গেছে, অর্থাৎ আমরা শুরুতে যেমন তাদেরকে বন্ধু হিসাবে পেয়েছি, আমরা বলছি এখানে যে পরিকল্পনা এবং জনগণের স্বাস্থ্য দুজন বন্ধু ছিল, দুটো বিষয়কে আমরা তুলনা করেছি বন্ধুর সাথে, একে অন্যের পরিপূরক। কিন্তু পরের যে লাইনটি, অনেক জল বয়ে গেছে, তার মানে এখন কিন্তু আমরা নেতিবাচক সুরে আলোচনা শুরু করছি। এরই মধ্যে জনস্বাস্থ্য আর নগর পরিকল্পনার বন্ধুত্বের সুতো গেছে ছিঁড়ে গেছে। দুজনের রাস্তা হয়ে গেছে আলাদা। নগর পরিকল্পনা অর্থনৈতিক উন্নয়নের রথযাত্রায় আর প্রবৃদ্ধির রোশনাইয়ে চমকে রাস্তায় হেঁটেছে। সুরম্য অট্টালিকা নির্মাণ আর ইমারতের আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় ক্লান্তিহীন পথ চলছে। একই সঙ্গে বিনাশ করেছে প্রকৃতি, পরিবেশ আর প্রতিবেশ। বিষয়টা কি, যে যখন নগর পরিকল্পনা হয় তখন নগর পরিকল্পনার সাথে জনগণের যে স্বাস্থ্য সেটাকে চিন্তা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, এই যে বন্ধুত্বটা এটা ছুটে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, অর্থাৎ দুজনের রাস্তা আলাদা হয়ে গিয়েছে, পথ আলাদা হয়ে গিয়েছে। নগর পরিকল্পনার যে উন্নয়ন সেটা এত বেশি চমক লাগিয়েছে আমাদের। অনেক রাস্তা হয়েছে, অনেক ইমারত হয়েছে, অট্টালিকা হয়েছে। সেটা কি, যে আকাশ ছুবে এত বড় বড় অট্টালিকা ইমারত হয়েছে। ক্লান্তিহীনভাবে তারা পথ চলেছে এবং প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কিন্তু কি করেছে, সাথে সাথে ধ্বংস করেছে প্রকৃতি, পরিবেশ এবং প্রতিবেশ। তার মানে শুধু উন্নয়ন হয়েছে, কিন্তু এই উন্নয়ন বা নগর পরিকল্পনার সাথে জনগণের স্বাস্থ্যের যে বিষয়টি সেটিকে সেভাবে মাথায় রাখা হয়নি শুরুতে যেটা আমরা পেয়েছিলাম। উন্নয়নের ডঙ্কা বাজিয়ে প্রবৃদ্ধির নিশান উড়িয়ে মানুষ গ্রাম উজাড় করেছে, বন উজাড় করেছে, অর্থাৎ ধ্বংস করেছে, ইমারত দিয়ে ঢেকে দিয়েছে আকাশ। এই আমরা সূর্যের আলো ভূলোক বা পৃথিবীকে স্পর্শ করতে দেইনি। বাতাসের প্রবাহকে রুদ্ধ করেছি আর অহংকারে মত্ত হয়ে বলেছি, আমার নগর এখন আকাশ ছুঁয়েছে, আমার প্রবৃদ্ধি এখন 2 অঙ্কের পথে, নগর এখন উন্নয়নের চালিকা শক্তি। পৃথিবীর মানুষ আমরা ভেবেছি যে আমরা অনেক কিছু করতে পেরেছি,
এত উঁচু উঁচু দালান কোটা করেছি যে পৃথিবীর পৃষ্ঠে বা মাটিতে যে সূর্যের আলো পৌঁছাবে বা আমরা যে সূর্য দেখব দিনের বেলা, সেটাও কিন্তু আমরা করতে দিচ্ছি না। আর জনস্বাস্থ্য হয়েছে শুধু স্বাস্থ্যগত বিদ্যার আর জীববিজ্ঞানের বিষয়বস্তু। শহরের উন্নয়ন পরিকল্পনায় ক্রমান্বয়ে জনস্বাস্থ্য গুরুত্ব হারিয়েছে। উন্নয়ন দর্শনে জনস্বাস্থ্য যখন নির্বাসনে, তখন ক্ষীণ স্বরে কেউ কেউ বলেছেন পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবার তো ভোগবিলাসিতা কমাও, অতি উৎপাদন কমাও, একটু হ্রাস টেনে ধরো জীবনযাত্রার। উন্নত দেশগুলো ক্রূর হাসি হেসেছে, ক্রূর হাসি অর্থাৎ কটাক্ষ করে নিষ্ঠুরভাবে হেসেছে। জলবায়ু যদি পরিবর্তন হয়, ডুববে তো অনুন্নত দেশগুলো, ক্ষতি হবে দারিদ্র্যপীড়িত দক্ষিণের দেশগুলোর। যখন মানুষের বোধগম্য হলো যে উন্নয়ন করছি জনস্বাস্থ্যের ক্ষতি করে, প্রকৃতি পরিবেশ প্রতিবেশের ক্ষতি করে, সেটাকে একটু টেনে ধরা দরকার, ভোগবিলাসিতা একটু কমানো দরকার, উৎপাদন আরও কমানো দরকার, তখন কিন্তু উন্নত দেশগুলোই তো বেশি সুযোগ সুবিধা, ভোগবিলাসিতার বিষয়গুলো, উন্নত জীবনযাপনের যে বিষয়, সেটা তারাই বেশি ভোগ করে। আমরা গত ক্লাসেও বলেছি। তখন তারা কি মনে করেছে যে দারিদ্র্যপীড়িত যে দক্ষিণের দেশ, অনুন্নত দেশ, সেগুলো ক্ষতি হবে, জলবায়ুর পরিবর্তন হবে। এরপরে আসছি পুরো স্লাইডটা দেখা না গেলে কেউ লিখবে। না হয় দিয়েই দেব গুটি কয়েক মুদ্রা, যেটাকে জলবায়ু ফান্ড হিসেবে তাদের থাকবে, সেটা থেকে ওটা নিয়েই শান্ত থাকো। তবুও আধুনিক জীবনযাত্রার ভোগে আর বিলাসিতায় টান পড়া যাবে না। এটা উন্নত দেশকে কেন্দ্র করে বলা হচ্ছে। কেউ কেউ তো বলেছেনই জলবায়ু সেটা আবার কি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সে তো রূপকথার পরীদের গল্প, না হয় সে তো কয়েক আলোকবর্ষ দূরের গল্প গাথা। আমরা এমনও শুনেছি বিভিন্ন আলোচনায় যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, এটা কবে, মানে এটা অনেক দূরে, এটা মানে পরীদের গল্প বা রূপকথার গল্পগাথা, অনেক দূরের কাহিনী। এত সন্নিকটে এটা কিন্তু পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলো এতটাই অহমিকা, এতটাই উপরে উঠেছে যে নিচে তাকিয়ে দেখার ফুরসত নেই, এবং অন্য কিছু ভাবার বা যেটা করণীয় ছিল সময় মতো সেটা সেই ধরনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেনি, এবং ভেবেছে যে অনুন্নত দেশ, এটার ক্ষতিকারক দিকগুলো তাদের উপরেই পড়বে এবং উন্নত দেশ এটা থেকে পরিত্রাণ পাবে বা বাইরে থাকবে। তখন পৃথিবী কি করেছে, বা ধরিত্রী মুচকি হেসেছে। এদিকে বন পুড়েছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, সর্বত্র পুড়েছে পৃথিবীর ফুসফুস। নাম কি? আমাজন। আমাজন কি বলতে পারবে? দক্ষিণ আমেরিকার জঙ্গল, অরণ্য বা জঙ্গল, এবং আমাজন নদীর নামও আছে। এখন দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশের মধ্যে আমরা আমাজনের কথা বলতে পারি যে 100 ভাগের মধ্যে 60% ভাগ পড়েছে ব্রাজিলে। অর্থাৎ আমাজন জঙ্গল, যেটা পৃথিবীর ফুসফুস, মানুষের শরীরে যেমন লাং বা ফুসফুস আছে, আমাজনের যে জঙ্গল, বিশাল জঙ্গল, সেটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এটা ব্রাজিলে 60% তো আমরা এখানে বলছি বানরের আবাস ধ্বংস হয়েছে, বাদুড়ের বিচরণ ক্ষেত্র উজাড় হয়েছে, শিম্পাঞ্জি,
গরিলা মরলো না বাঁচলো, সৃষ্টির সেরা মানুষের তাতে কি? উন্নয়ন হচ্ছে, সোনা মুক্তা হীরা জহরত সব আহরণ করছি, পেট্রোলিয়াম ইউরেনিয়াম গ্যাস খনিজ সব উত্তোলন করেছি, ইমারত সাজিয়েছি, শহর সাজিয়েছি, ভোগ্য পণ্যে সেজেছে সৃষ্টির সেরা মানুষ। অর্থাৎ আমাদেরকেই আমরা এখানে এই স্লাইডে একটু কটাক্ষ করেছি। আমরা মানুষরা কী করেছি, প্রাকৃতিকভাবে যত কিছু সৃষ্টিকর্তাই পৃথিবীতে দিয়েছেন তার মধ্যে অনেক কিছুর বর্ণনা এখানে আমরা পাচ্ছি। সব কিছুকেই আমরা ব্যবহার করেছি সর্বোচ্চ, এবং নিজেকে কি করেছি, মানে সাজিয়েছি ভোগ্য পণ্যে। পৃথিবীর কি হলো, পরিবেশ প্রতিবেশের কি হলো, স্বাস্থ্যের কি হলো, সেই বিষয়টা নিয়ে আমরা যতটা ভাবা উচিত ছিল, যখন আমাদের সচেতন হওয়া উচিত ছিল, করণীয় ছিল, তখন কিন্তু আমরা সেভাবে ভাবিনি। আমরা শুরুতে যেটা দেখেছি, নগর উন্নয়নের সাথে জনস্বাস্থ্য বিষয়টাকে মাথায় রেখে সব কিছু শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে দুটো পথ আলাদা হয়ে যায়। এর পরেরটাতে যাচ্ছি। এবার একটা নতুন টার্ম পাচ্ছি, বাস্তুতন্ত্র। অর্থাৎ এখানে বলা হচ্ছে বাস্তুতন্ত্রের সব অংশীজনের সমগুরুত্বের বিষয়টি ভুলে গিয়ে আমরা যথেষ্ট উন্নয়নের জন্য কর্ষণ করেছি, সর্বত্র বানিয়েছি সড়ক, উজাড় করেছি বৃক্ষ, খনিজ আহরণের নামে পৃথিবীর বুকে খুঁড়েছি গভীর গর্ত। অন্যদিকে ধ্বংস হয়েছে পরিবেশ প্রতিবেশ, বাস্তুতন্ত্র হয়েছে এলোমেলো, জীবজন্তুরা বনাঞ্চলের গহীনে গিয়েও রক্ষা পায়নি মানুষের ভয়ঙ্কর থাবা থেকে। অণুজীবরাও ক্রমে হারিয়েছে তাদের আবাসস্থল। ডেভিড কুমেন স্পিলওভার অ্যানিমেল ইনফেকশনস অ্যান্ড নেক্সট প্যান্ডেমিক নামে একটি বই লিখেছিলেন। সেই বইয়ের লেখক সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন যে আমরা বৃক্ষ উজাড় করি, পশু পাখি নির্বিচারে হত্যা করি, খাঁচায় আবদ্ধ করি, বিক্রির জন্য বাজারে নিয়ে যাই। এখানে বোঝার মতো দুটো টার্ম আমরা নতুন পাচ্ছি, একটি কি বাস্তুতন্ত্র, আরেকটি হচ্ছে অণুজীব। সবসময় যেটাই পড়বে একটু খেয়াল করে এটার অর্থ কি দাঁড়ায় সেটা জেনে নেবে। অর্থাৎ বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি, যে বাস্তুতন্ত্র হচ্ছে কোনো একটি পরিবেশের অজীব ও জীব ইত্যাদি মাধ্যমে, অর্থাৎ মানে একটি পরিবেশ, সেটা নদীর পাড়ে হতে পারে, মানুষের আবাসস্থলের পাশে হতে পারে, সেই যে পরিবেশটা, সেই পরিবেশে জীবন আছে এরকম কিছু থাকবে, আবার অজীব বা জীবন নেই এরকম কিছু থাকবে। সেই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া আদান প্রদান হবে। অর্থাৎ অজীব এবং জীব দুটোর মধ্যে যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান হবে, এই আদান প্রদানের মাধ্যমে পরিবেশে একটা তন্ত্র গড়ে উঠবে। সেই পরিবেশটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। তার মানে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান যেগুলো থাকবে, সেই উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদানের মাধ্যমে যে পরিবেশ গড়ে উঠবে বা যে তন্ত্র গড়ে উঠবে বা পরিবেশে যে তন্ত্র গড়ে উঠবে, সেটাকে আমরা বলছি বাস্তুতন্ত্র। আবার এখানে একটি নতুন টার্ম, যে অণুজীবরাও ক্রমে হারিয়েছে তাদের আবাসস্থল,
তাদের আবাসস্থল বলতে আমরা অণুজীব যদি না চিনি তাহলে কিভাবে বুঝতে পারবো? অণুজীব কি? যারা বিজ্ঞানে তারা নিশ্চয়ই জানো। অণুজীব হলো সেই সকল ক্ষুদ্র এককোষী জীব যাদের খালি চোখে দেখা যায় না। সকল প্রকার ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবাল, ছত্রাক অণুজীবের অন্তর্গত। তার মধ্যে আমরা নিশ্চয়ই যারা সাধারণ বিজ্ঞানের বাইরেও যারা আমরা আছি, বিজ্ঞানের ছাত্রছাত্রী না, তারাও জানি যে ব্যাকটেরিয়া নামে আমরা চিনি, তারপরে শৈবাল, প্রোটোজোয়া, ছত্রাক, এগুলোর কথা আমরা সাধারণ জ্ঞান থেকে বুঝি। তো এগুলোকে খালি চোখে দেখা যায় না। এগুলো যেখানে থাকে আমরা করি সেগুলোর আবাসস্থলটাকে নষ্ট করি। যেটা যেখানে থাকার প্রাকৃতিকভাবে সেখানে থাকলে কিন্তু ভারসাম্যটা বজায় থাকে। অর্থাৎ সব কিছুর সৃষ্টি হয়েছে পৃথিবীর পরিবেশের ভারসাম্যর জন্য, আমরা যেন স্বাস্থ্যসম্মতভাবে বাঁচতে পারি। পরিবেশের ভারসাম্য আমরা গত ক্লাসে গ্রিন হাউস নিয়ে কথা বলেছি, গ্রিন হাউস গ্যাস নিয়ে কথা বলেছি, যেটার মাত্রা যতটুকু থাকা উচিত তার চেয়ে বেশি থাকলে কি হয় সেটার ভয়াবহতা সম্পর্কে কথা বলেছি। তো যাই হোক, আমরা অণুজীবের কথা বললাম, যেটা যেখানে থাকে সেখানে আমরা কি করি, তার আবাসস্থলটাকে নষ্ট করি। যখন নষ্ট করি, ইমারত করি, বাড়ি করি, অনেক কিছু উন্নয়ন করি, শিল্প কলকারখানা গড়ে উঠে, তখন গাছ কেটে ফেলি, পশু পাখি তো হত্যা করি, খাঁচা আবদ্ধ করি, বিক্রির জন্য বাজারে নেই, সেই বিষয়গুলো এখানে একজন লেখক উল্লেখ করেছেন। বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা যেহেতু জেনেছি, এখানে আবারও সেটা পাচ্ছি। অর্থাৎ এখানে বলছি আমরা বাস্তুতন্ত্রকে এলোমেলো করে দেই এবং আমরা ভাইরাস সহ বিভিন্ন অণুজীবকে তাদের প্রাকৃতিক আবাসস্থল থেকে অবমুক্ত করে দেই, সেটা আমরা বলেছি আগে। এবং যখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটে, অণুজীবদের নতুন বাহক প্রয়োজন হয়। তার মানে অণুজীব যেখানে থাকে সেখানকার আবাসস্থল যখন আমরা নষ্ট করি, সেখানে কোনো কিছু ইমারত বা কলকারখানা গড়ে তুলি, তখন তাদের কিন্তু নতুন বাহক প্রয়োজন হয়। তার মানে প্রাকৃতিকভাবে তারা যেখানে বাস করত সেখানে তারা থাকতে পারছে না। তো প্রায়ই মানুষ হয় ভাইরাস এবং অণুজীবদের নববাহক। তারা যেখানে যেটা নদী, সমুদ্র, জঙ্গলে যেখানেই থাকতো, আর সেটা যখন ধ্বংস করা হয়, বিনাশ করা হয়, তখন তারা নতুন বাহক খুঁজে। এই বাহক তখন কে হয়? মানুষ। সাম্প্রতিক গবেষণা আরও বলছে, সাম্প্রতিক সময়ের যে মহামারী আকারে বিস্তার পাওয়া বিভিন্ন সংক্রামক রোগ, যেমন নামগুলো খেয়াল করবে, ইবোলা তোমরা জানো, সার্স তোমরা জানো, বার্ড ফ্লু জানো, এবং বর্তমান কোভিড-19 অর্থাৎ নভেল করোনা ভাইরাস দ্বারা যার সংক্রমণ হয়, প্রধানত প্রাণীবাহিত রোগ। খেয়াল করো, এই যে ইবোলা, সার্স, বার্ড ফ্লু, কোভিড-19 সব কিছু কি প্রধানত, অর্থাৎ সবচেয়ে বেশি কার মাধ্যমে ছড়ায়? প্রাণীবাহিত রোগ। এটা আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে যে মানুষকে আক্রান্ত করছে যেসব নতুন রোগবালাই, তার 4 ভাগে 3 ভাগের উৎপত্তি হচ্ছে বিভিন্ন ধরনের জীবজন্তু থেকে। করোনা ভাইরাস বৈশ্বিকভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রতন্ত্র ছড়িয়ে পড়েছিল। আমরা মোটামুটি সেটা সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে জেনেছি। কেউ কেউ বলেছেন জীবাণুটা ল্যাবরেটরিতে উৎপত্তি হয়েছে। এটা নিশ্চয়ই জানো তোমরা যে প্রথম কিন্তু অনেক লেখালেখি হয়েছিল যে করোনা ভাইরাস বৈশ্বিকভাবে যে মহামারীটা
সেটাকে বলা হতো যে ল্যাবরেটরি থেকে এটা উৎপত্তি হয়েছে। আবার কেউ বা বলতো যেটা এক ধরনের জীবাণু অস্ত্র। চীনের এক সরকারি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলেছিলেন এ ভাইরাস সংক্রমণের ষড়যন্ত্রকারী হিসেবে, তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ব্যতিরেকে। কি পেলাম আমরা? একটা হলো যে আমরা পেলাম ল্যাবরেটরি থেকে এটার উৎপত্তি হয়েছে, আবার এখানে পেলাম যে জীবাণু অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্ভরযোগ্য কোনো প্রমাণ মেলেনি। সম্প্রতি নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত এক নিবন্ধে গবেষকরা দাবি করেন করোনা ভাইরাস তথা কোভিড-19 প্রাকৃতিকভাবে অভিযোজিত হয়ে জন্ম নেয়া ভাইরাস। তার মানে কি, যারা যে বিষয়ে গবেষণা করেন সেটার একটা মনে করা হয় সেটাকে যে নির্ভরযোগ্য তথ্য অবশ্যই থাকে। তাহলে প্রাকৃতিকভাবে কিভাবে জন্ম নিল? যা প্রাণীদেহ থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে, ল্যাবরেটরি থেকে উপজাত কোনো অণুজীব নয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রতিবেশ ও জীববৈচিত্র্য বিভাগের অধ্যাপক কেট জোন্স বলেছেন, উদীয়মান প্রাণীবাহিত রোগবালাই বৈশ্বিক জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। আমরা এটা আর ব্যাখ্যায় যাচ্ছি না। কেট জোন্স ও তার গবেষক দল 60 থেকে 2004 মধ্যে আবির্ভূত 335 ধরনের রোগবালাই গবেষণা করে দেখেছেন। 60% রোগ এসেছে বিভিন্ন ধরনের জীবজন্তু থেকে। গবেষক দল বলছে, পরিবেশগত বিপর্যয় ও মানুষের আচরণগত পরিবর্তনের সঙ্গে এ ধরনের প্রাণীবাহিত রোগের বিস্তার ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত। প্রত্যন্ত ও গহীন এলাকায় সড়ক নির্মাণ করা আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। অনেক জঙ্গলের ভিতর প্রত্যন্ত গহীন এলাকায় রাস্তা কেটে কেটে, পাহাড় কেটে কেটে সড়ক নির্মাণ হয়েছে। বৃক্ষ অর্থাৎ গাছগাছালি উজাড় করে দিয়েছে, খনিজ খনন করেছে, যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার তার থেকে অনেক বেশি, অনেক নিজের দেশের জন্য, তারপরে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যতটা সম্ভব মানে পৃথিবীর বুকে গর্ত করা, দ্রুত নগরায়ন করা, জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি কারণে মানুষের সঙ্গে প্রাণী প্রজাতির ঘনিষ্ঠ যোগাযোগ বেড়েছে। আগে কি জঙ্গলে বন্যপ্রাণী থাকতো, কিন্তু এখন যেহেতু আমরা এইভাবে কাজ করছি বা করে আসছি, তাহলে কি হচ্ছে, প্রাণীর সঙ্গে বিভিন্ন ধরনের প্রজাতির সাথে প্রাণী প্রজাতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বেড়েছে মানুষের। আমাদের অর্থনৈতিক উন্নয়নের সুপ্ত খেসারত হচ্ছে এই সংক্রামক রোগ ব্যাধি। আমরা অনেক উন্নয়নে এগিয়েছি, অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, কিন্তু পাশাপাশি আমরা এটার খেসারত দিচ্ছি যে এই রোগ ব্যাধি সংক্রামক যেগুলো, বিশেষ করে আমরা উন্নয়নের নামে প্রতিনিয়ত প্রকৃতির এমন সব জায়গায় বিচরণ করছি যেখানে ভাইরাস সহ বিভিন্ন অণুজীবের অবাধ বিচরণ রয়েছে। ফলে আমরা আক্রান্ত হচ্ছি জটিল রোগবালাইয়ে। যেগুলো একটু সহজবোধ্য, আমি ব্যাখ্যায় যাচ্ছি না কারণ অনেকগুলো স্লাইড বাকি আছে। আমরা নতুন নতুন সংক্রমণ দেখে প্রগাঢ়ভাবে বিস্মিত হচ্ছি, অথচ এসব আমাদেরই কৃতকর্মের সুন্দর ফসল। একটু কটাক্ষ করে লাইনটা আমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবে লিখব না, আমরা আলোচনার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য একটু ভিন্নভাবে উপস্থাপন করলে তোমাদের মানে মনে যেন থাকে, বিষয়টার জন্য উপলব্ধি করতে পারো, বুঝতে পারো, সেইভাবে লিখেছি। গবেষকরা আরও বলছেন প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও ভূমি ব্যবস্থার পরিবর্তনের প্রভাবে জীব ও জীবাণুর স্বাভাবিক যে বাসস্থান সেগুলোর পরিবর্তন হওয়ায় মানুষের জন্য জীবাণুর সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়েছে বা বহুলাংশে বেড়েছে।
লিভারপুল বিশ্ববিদ্যালয়ের পশু সংক্রমণ বিভাগের অধ্যাপক এরিক ফেভার বলেছেন, প্রকৃতিতে অসংখ্য অণুজীব রয়েছে যেগুলো সামনের দিনগুলোই মানুষের প্রতি বিশাল হুমকির কারণ হতে পারে। ফলে জীবজন্তু থেকে অণুজীবের মাধ্যমে রোগের সংক্রমণ মানব দেহে ছড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু অণুজীব সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি যে অণুজীবের মাধ্যমে রোগের সংক্রমণ কিভাবে ছড়ায়। যেহেতু অণুজীব হচ্ছে ক্ষুদ্র এককোষী জীব যাদের খালি চোখে দেখা যায় না, তার মানে আমরা যখন বন উজাড় করি, আমরা যখন অনেক কিছু সেখানে ইমারত রাস্তা করতে যাই, ধ্বংস করি তাদেরকে, তাদের আবাসস্থলে আঘাত হানি, তখন কিন্তু তারা নতুন বাহক খুঁজে। এর আগে স্লাইডগুলোতে আমরা দেখেছি। কাজে ওই অণুজীবের মাধ্যমে রোগের সংক্রমণ মানবদেহে ছড়ানোর ভবিষ্যতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান বাস্তবতায় গবেষকরা বলছেন, নগর এলাকায় ব্যাপক জনঘনত্ব তৈরি হয়েছে। একই সঙ্গে নগর এলাকায় বাদুড়, ইঁদুর, পাখি, পোষা প্রাণী এবং অন্যান্য জীবজন্তুর উপস্থিতি ও সহ অবস্থানের ফলে অণুজীবের আন্তঃপ্রজাতি স্থানান্তর অত্যন্ত স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ নগর এলাকায় আমরা কি দেখছি, অনেক ঘনবসতি বা জনগণের যে ঘনত্ব, তো সেটার পাশাপাশি বাদুড়, ইঁদুর, পাখি, পোষা প্রাণী এগুলোর কি হয়, নিজেদের মধ্যে এই অণুজীবের যে একজনের থেকে আরেকজনের কাছে স্থানান্তর স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে বিশ্বায়নের প্রভাবে, বিশ্বায়ন কথাটা খেয়াল করবে এখানে, যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির ফলে এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে, মহাদেশ থেকে মহাদেশে সংক্রমণ বা সংক্রমক যে রোগ সেটা ছড়িয়ে পড়াটাই খুব স্বাভাবিক। একে রোধ করাটাই অত্যন্ত কষ্টসাধ্য। এটা যদি একটা দেশে হয় এমন যে বাদুড়, ইঁদুর, পাখি, পোষা প্রাণী, মানুষের ঘনত্ব অনেক বেশি, রোগ জীবাণু আর উপস্থিতি একসাথে, বা অণুজীব বলে যেটা বলছি সেটা আন্তঃপ্রজাতির মধ্যে একটা থেকে একজনের থেকে আরেকজনের, বা পশু পাখি থেকে এক পশু পাখি থেকে আর এক পশু পাখির কাছে যাচ্ছে, তার মাধ্যমে পোষা প্রাণীর কাছে যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, সেটা যদি এমন হতো একটি দেশে আবদ্ধ এবং বিশ্বায়ন নেই, বিশ্বায়নের সারা পৃথিবীর মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কোনো বিষয় নেই, কোনো জিনিসপত্র আদান প্রদানের বিষয় নেই, সেক্ষেত্রে হতো কি, যেখানকার যে মহাদেশ, যে দেশ, সেটার মহামারী, সেটার প্রাদুর্ভাব সেখানেই থাকতো। এখানে আমরা বলার চেষ্টা করছি যেহেতু বিশ্বায়নের প্রভাব আছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত, মানুষ অল্প সময়ের মধ্যে অনেক দেশে আমরা যাচ্ছি আসছি, কাজে এই বিষয়গুলো ছড়িয়ে পড়া খুব স্বাভাবিক। নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যখন করোনা ভাইরাসের প্রভাব বিস্তার শুরু হলো উহান প্রদেশে, চীনে, তখন আমরা কি বলাবলি করেছি, সাধারণ জ্ঞান থেকে আমরা বলেছি যে সেখান থেকে যদি কোনো লোক আসে আমার দেশে বা অন্য দেশে, সেটা ছড়িয়ে পড়বে। এখন আমার দেশের যারা ছিল সেখানে, তারা তো আমার দেশে আসার অধিকার রাখেন, সরকারও সেই নিষেধাজ্ঞা রাখেনি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে যারা আসবেন তারা একজন বাহক, দুজন বাহক হলেই আর রক্ষা নেই। আমরা কিন্তু এখন সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছি। অণুজীবেরা প্রজাতিগত সীমারেখা অনুসরণ করে না, ফলে তাদের বিস্তার রোধ করা প্রায় অসম্ভব। খেয়াল করেছ, প্রজাতিগত সীমারেখা যেটা, সেটা অনুসরণ করে না অণুজীব যারা। অণুজীব কি, আমরা কিন্তু আগেই বলেছি যে ব্যাকটেরিয়া, এককোষী প্রাণী, যেটা চোখে দেখা যায় না। শুধু ব্যাকটেরিয়া না, আমরা ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া সব কিছুকে বলেছি হিসেবে, অণুজীব হিসেবে। প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন জীবজন্তু, মনুষ্য আবাসস্থলের পার্থক্যকারী এলাকাগুলোকে ধ্বংস করে আমরাই মানব প্রজাতিকে উন্মুক্ত করে ফেলছি জীবাণুর বাহক হিসেবে। এগুলো তো প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন। তো আমরা কি করছি, যে
তাদের যে আবাস, আমাদের আবাস, সেটাকে মানে সেটাকে নষ্ট করছি। এবং এগুলো কি হচ্ছে, যার কারণে আমরা এটার দ্বারা আক্রান্ত হচ্ছি। অর্থাৎ প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন জীবজন্তু ও মনুষ্য আবাসস্থলের যে পার্থক্যকারী এলাকা, সেটা ধ্বংস করছি বলেই আমরা মানব প্রজাতিকে এই জীবাণুর বাহক হিসাবে উন্মুক্ত করেছি। একই সঙ্গে অণুজীবের বাহক বিভিন্ন প্রাণী, যেমন বাদুড়, ইঁদুর, সরীসৃপ, শিম্পাঞ্জি প্রভৃতিকে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করছি। এটাও বহুল আলোচিত। ফলে এটা এখন স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে, আমরা যত পরিবেশ ও বাস্তুতন্ত্রকে ধ্বংস করছি, আমরা মনুষ্য জাতি আমাদের নিজেদেরই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। প্রাকৃতিক প্রতিশোধ বোধ হয় এটাই। তার মানে বাদর, ইঁদুর, সরীসৃপ, শিম্পাঞ্জি, এগুলো যারা যেসব দেশে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করছে, এটাও কিন্তু একটা ভয়ানক বিষয় যে আমরা প্রকৃতিকে ধ্বংস করে বন্যপ্রাণীকে যেভাবে খাচ্ছি খাদ্য হিসাবে, তা বাস্তুতন্ত্রকে ধ্বংস করছি। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছি বা ধ্বংসের দিকে নিয়েছি। প্রকৃতি কিন্তু এটা প্রতিশোধ নিচ্ছে বলেই আমরা অনেকভাবে এটাকে ব্যাখ্যা করি, যে আমাদের কার্যকলাপের ফেরত পাচ্ছি আমরা। একই সঙ্গে বিভিন্ন শহর এলাকার কাঁচা বাজার, যেখানে পশু প্রাণীর মাংস বিক্রি হয় বা বিক্রি করা হয়, সেখান থেকে ভাইরাস সংক্রমণের শঙ্কা করা হচ্ছে। এমনকি চীন সরকার ধারণা করছে সাম্প্রতিক করোনা ভাইরাস উহানের এরূপ একটি বাজার থেকে ছড়াতে পারে। উহান প্রদেশ আমরা জানি, এবং সেখানের বাজারের কথা আমরা শুরুতেই সংবাদ মাধ্যমে দেখেছি, যেখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, যেমন সরীসৃপ, নেকড়ে, কুমির, ইঁদুর, কচ্ছপ, কাঠবিড়ালি প্রভৃতির মাংস বিক্রি করা হয়। অনুরূপভাবে পশ্চিম ও মধ্য আফ্রিকায় এরূপ বন্যপ্রাণীর মাংস বেচাকেনা হয়, এমন অনেক বাজার আছে। অণুজীব গবেষকদের শঙ্কা, এই ধরনের বাজারগুলো থেকে সামনের দিনগুলোয় ভাইরাস সংক্রমণ হতে পারে ব্যাপকভাবে। এখনই আমরা হিমশিম খাচ্ছি, কিন্তু দেখো গবেষকরা কি বলছেন, আরও ব্যাপকভাবে ভাইরাস সংক্রমণ হতে পারে। কতটা সতর্ক হওয়া উচিত, সারা পৃথিবীর প্রতি কত সতর্কতা, সতর্কবাণী দিচ্ছেন তারা, এটা বুঝে নিতে হবে আমাদেরকে। অতীতেও যার নজির আছে, গবেষকরা বলছেন এ ধরনের বাজারগুলো একটি নিউক্লিয়ার বোমার মতো। চিন্তা করতে পারো, নিউক্লিয়ার বোমা যেটা বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। আমরা এই সামান্য যে ব্যাপকভাবে যে ভাইরাস ছড়িয়েছে, এটাই নিতে পারছি না, আর নিউক্লিয়ার বোমার কথা যেভাবে বলা হচ্ছে, সেটাতে তো কি হবে ধারণা করতে পারছি না আমরা। মানবজাতি বড়ই বিস্মৃতিপ্রবণ জাতি। এখানেও একটু নেতিবাচক সুরে আমরা কথাটা বলেছি, যে আমরা ভুলে যাই, বিস্মৃতিপ্রবণ জাতি, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। লোভ আর লিপ্সা আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা যত পাই আরও পেতে চাই, আমাদের লোভ বেশি। আমরা লোভে, মোহে, লিপ্সায় ডুবে থাকি, কুড়ে কুড়ে খায় আমাদেরকে। 2002-03 যখন সার্স আক্রমণ করেছিল, তখন বন্য প্রাণী কেনাবেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন, ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ। কিন্তু সেই নিষেধাজ্ঞা আমরা ভুলে গিয়েছিলাম অচিরেই। এবার প্রাণঘাতী করোনা মোকাবেলায় এরই মধ্যে চীন আবারও বন্যপ্রাণী বেচাকেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা কি আবারও ভুলে যাব আমাদের শিক্ষা? আমাদের নির্মম সত্যটা জানা আছে যে
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। খেয়াল করো কথাটা। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যদি আমরা ইতিহাস জানি, জেনে সেখান থেকে শিক্ষা নিতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আজকে যে পরিস্থিতি, যেটার সাথে যুদ্ধ, যে মোকাবেলা আমরা করে সারতে পারছি না, চেষ্টা করেই যাচ্ছে সব দেশ, কিন্তু কুলাতে পারছে না। উন্নত দেশগুলোই পারছে না। আমার দেশ তো হিমশিম খাচ্ছে। 2003 দূরে নয়, কিন্তু সেই শিক্ষা যদি আমরা মনে রাখতাম, ইতিহাস থেকে সেই শিক্ষাকে যদি আমরা তুলে নিতাম, তাহলে নিশ্চয়ই আজকে এতটা ব্যাপক আকারে সংক্রমণের দিকে যেত না। বাস্তুতন্ত্র এবং অণুজীব নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, সংক্রামক রোগের সাম্প্রতিক বছরগুলোয় মহামারী আকারে সংক্রমণ ও বিস্তার হিমশৈলের চূড়ামাত্র। হিমশৈল মানে কি? যে কোনো শব্দ যখন নতুন আসবে তখন কিন্তু খেয়াল করবে সেটাকে অন্তত অর্থটা জানার, মানে এটাকে হিম বিস্তার, হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ জমাট বাঁধা যে বরফ সাধারণত গলে যায়, কিন্তু যেটা জমাট বাঁধা সেটাকে হিমশৈল বলা হচ্ছে। আরও ভয়ঙ্কর বিপদ মানুষের জন্য অপেক্ষা করছে। আবার পড়ছি লাইনটি, বাস্তুতন্ত্র ও অণুজীব নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, সংক্রামক রোগের সাম্প্রতিক বছরগুলোয় মহামারী আকারে সংক্রমণ ও বিস্তার হিমশৈলের চূড়া মাত্র। মানে এটা শুধু চূড়া, পুরো মানে জমাট বাঁধা যে বরফ মাত্র চূড়া, এই করোনাকে আমরা বলছি। আরও ভয়ঙ্কর, অর্থাৎ পুরা যে জমে থাকা যে বরফ, জমাট বাঁধা যে বরফ পুরোটা আছে আমাদের জন্য, এটা মাত্র চূড়া। আরও ভয়ঙ্কর বিপদ মানুষের জন্য অপেক্ষা করছে। সামগ্রিকভাবে ধরিত্রীকে বৈশ্বিক সংকট থেকে মুক্তি পেতে বনজ ও খনিজ সম্পদের চাহিদা কমানো, নির্বিচারে বৃক্ষ উজাড় বন্ধ করা এবং সার্বিক বিচারে বাস্তুতন্ত্রকে অস্থিতিশীল করা বন্ধ করতে হবে। বন্যপ্রাণীকে তাদের মতো করে বাঁচতে দিতে হবে। অনেকগুলো কথা কিন্তু খেয়াল করো। সামগ্রিকভাবে যেটা বলা হয়েছে, যদি আমরা বৈশ্বিক এই সংকট থেকে মুক্তি পেতে চাই, তাহলে বন জঙ্গল যেগুলো, সেটাকে আমরা যতটা সম্ভব আমাদের চাহিদা কমানো, যে আমরা গাছগাছালি বেশি কাটবো না, খনিজ সম্পদ বেশি উত্তোলন করব না, নির্বিচারে গাছ উজাড় বন্ধ করব, এবং বাস্তুতন্ত্র যেটা আমরা বলেছি, অজীব জীব সব কিছু নিয়ে যে পরিবেশ বা যে তন্ত্র, সেটাকে বাস্তুতন্ত্র বলা হয়। তোমরা দেখবে যে আমি ছবি আকারে শেষের দিকে দিব বাস্তুতন্ত্রের ছবি, ইকোসিস্টেম যেটা ইংলিশে বলা হচ্ছে, সেটাকে অস্থিতিশীল করা বন্ধ করতে হবে। এটা স্থিতিশীল থাকবে। এটা যেমন করে ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে যেভাবে আছে, সৃষ্টিকর্তা যেভাবে দিয়েছেন, সেটাকে সেভাবে রেখে কাজ করতে হবে। আমরা কিন্তু এখানে বোধহয় টেকসই উন্নয়নকে আনিনি, বা পরবর্তীতে পেতে পারি, যদি প্রসঙ্গ আসে কথা বলবো। বন্যপ্রাণীকে তাদের মতো করে বাঁচতে দিতে হবে। আমরা যদি মনে করি বনে জঙ্গলে যেসব প্রাণী আছে সব কিছুকে ধরে ঘরে এনে কিছু খাবো, কিছু পোষা প্রাণী বানাবো, ঘরে বন্দি রাখবো, খাঁচায় বন্দি রাখবো, তাহলে কিন্তু আমাদের এই রোগ ব্যাধি আরও ছড়াবে। আমাদের অন্তর থেকে উপলব্ধি করতে হবে যে গাছপালা, জীবজন্তু সবাই আমাদের ধরিত্রীর বাস্তুতন্ত্রের অপরিহার্য উপাদান। আর এক্ষেত্রে উন্নত ধনী দেশগুলোকে প্রধান ভূমিকা পালন করতে হবে। বৈশ্বিক জীব নিরাপত্তা ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র নিশ্চিত করতে না পারলে মানবজাতি তথা আমাদের ধরিত্রীর অস্তিত্বই হুমকির সম্মুখীন হয়ে পড়বে। কথাটি খেয়াল করো যে আমরা উপরে যে কথাগুলো বললাম সেটারই আরেকভাবে এখানে যেটা বলছি,
যে বাস্তুতন্ত্রের যে উপাদান সেগুলোকে, গাছপালা, জীবজন্তু, সেগুলোকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে উন্নত দেশগুলোকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। জীবন বৈশ্বিক যে জীব নিরাপত্তা, প্রাকৃতিক বাস্তুতন্ত্র নিশ্চিত করতে না পারলে কী হবে আমাদের? আমরা অনেক বেশি আমাদের পৃথিবী আমরা হুমকির সম্মুখীন হব বা হয়ে পড়ব। সংক্রামক ব্যাধির বৈশ্বিক সংকট মোকাবেলায় কমিউনিটি ভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আমাদের, এবং খুব দ্রুত তথ্য, চিকিৎসা এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ধরিত্রীকে বাঁচাতে সম্মিলিতভাবে সবার কাজ করতে হবে। বৃহদাঙ্গিকে আমাদের নগর পরিকল্পনা ও উন্নয়নের দৃষ্টিভঙ্গি আর কৌশলের ব্যাপক পরিবর্তন করতে হবে। বসুন্ধরার পৃথিবী, বসুন্ধরা মানে পৃথিবীর টেকসই, আমি শব্দটা পেয়েছি, পৃথিবীর বা বসুন্ধরার টেকসই, লাকসই এবং স্থায়িত্বশীল উন্নয়নই পারবে আমাদের রক্ষা করতে। প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ, বাস্তুতন্ত্র বাঁচলেই আমরা বাঁচব বা মানুষ বাঁচবে। এখানে আমি বলতে চাই যে তোমাদের কমিউনিটি ভিত্তিক যে জ্ঞান, অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগাতে হবে। তথ্য, চিকিৎসা, প্রযুক্তি, এগুলোকে সম্মিলিতভাবে একসাথে কাজ করার বিষয়টি এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি, এটা উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন হতে হবে। আর যে পৃথিবীর উন্নয়নের যে বিষয়টা, সেটা টেকসই, লাকসই এবং স্থায়িত্বশীল। আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, কাজে আমাদের টেকসই সেটার অর্থটা কি আমরা কিন্তু অনেক সময় ভাইভাতে না জেনে উত্তর দিয়ে থাকি। যেটা বেশি দিন টিকে সেটাকে টেকসই বলে ব্যাখ্যা করি। আমি ক্লাসেও বলি যে অন্য যারাই যেভাবে ব্যাখ্যা করুক, আমরা রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে বেসিক যে ধারণা সেটা রাখতে হবে যে টেকসই উন্নয়ন কি, তুমি ভাইভায় কেউ ধরলো কি ধরলো না, লিখতে হলো কি হলো না, এটা বিষয় নয়। সারা জীবন কোথাও যেন এটা সম্পর্কে বলতে হলে সঠিকভাবে বলতে পারো। তুমি যে জানো তাতে তোমার আত্মবিশ্বাস বাড়বে। টেকসই উন্নয়নটা নিয়ে একটু পড়াশোনা করবে, আমি একটুখানি বলবো আজকে। লাকসই আর স্থায়িত্বশীল উন্নয়নই পারবে আমাদের রক্ষা করতে আমরা। তাহলে কি হবে? প্রাণ বাঁচবে, প্রকৃতি বাঁচবে, পরিবেশ বাঁচবে, প্রতিবেশ, বাস্তুতন্ত্র সব কিছুই বাঁচবে এবং সাথে আমরাও বাঁচব। তাহলে এখানে টেকসই উন্নয়ন সম্পর্কে আমি একটু বলার সুযোগ পেয়েছি, যেহেতু টার্মটা আমি পেয়েছি। টেকসই উন্নয়ন আমরা কোন ধরনের উন্নয়নকে বলবো? মানে যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অন্য কোনো কিছুকে, অর্থাৎ মানে এই কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হবে, সেটা ঠিক আছে, বা অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত করা হবে, কিন্তু পাশাপাশি কি মাথায় রাখতে হবে? পাশাপাশি প্রকৃতি এবং বাস্তুতন্ত্র যেটা বা ইকোসিস্টেম যেটা, সেটার উপর যেন প্রভাব না পড়ে। তার মানে আমরা একটা জায়গায় যখন কিছু করতে যাব, একটা বিল্ডিং করতে যাব, তুমি আমাদের বাংলা কলেজের কথা খেয়াল করো, আমরা কিন্তু কোনো গাছ কেটে বা যেখানে মাঠ, খেলার মাঠ, সেটার উপরে করিনি বা করেনি কর্তৃপক্ষ বা সরকার, বা কোথাও বন জঙ্গল ছিল সেটাকে পুরো কেটে ফেলেনি। এমন একটা জায়গা নির্বাচন করা হয়েছে, সরকার কর্তৃক অনুমোদন হয়েছে, সেখানে কিন্তু তোমাদের জন্য ক্লাসরুম, পরীক্ষার রুম, লাইব্রেরি সব কিছু তোমরা নতুন করে পাচ্ছ। তাহলে এটা কি দরকার ছিল? অর্থাৎ বাংলা কলেজের ছাত্র সংখ্যা অনুযায়ী অ্যাকোমোডেশন আমাদের হচ্ছে না, আমরা ক্লাসরুম ছোট ছোট পাচ্ছি। এখন আমরা নিশ্চয়ই বিল্ডিং কমপ্লিট হওয়ার পর বা সম্পূর্ণ অনেকটাই হয়েছে, সেটাতে আমরা কি পাবো? সুযোগ সুবিধা পাবো। কিন্তু এমন যদি হতো এখানে একটা অনেক গাছের সমাহার থাকতো, সেটাকে কেটে ফেলে বা এমন কিছুর ক্ষতি হতো, বাস্তুতন্ত্র, এখানের আশেপাশে অনেকগুলো বিষয় ছিল, সেটাকে কেটে ফেলে, ধ্বংস করে, বিনাশ করে যদি এই ইমারত নির্মাণ করে তোমাদের ক্লাসরুম করা হতো, সেটাকে আমরা অবশ্যই টেকসই উন্নয়ন বলতাম না। এখন আমরা টেকসই উন্নয়ন বলবো যে এই জায়গাটা নির্বাচন খুব সুন্দর হয়েছে, ছেলেমেয়েরা উপকৃত হবে, আমরাও উপকৃত হব এবং সব কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। তার মানে আমরা
টেকসই উন্নয়ন বলতে কোন ধারণাটাকে বুঝছি বা কোন ধরনের উন্নয়নকে বুঝছি, যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হলে অর্থনৈতিক অগ্রযাত্রা হবে, সুযোগ সুবিধা পাবো, সবই ঠিক থাকবে, কিন্তু প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতি ধ্বংস হবে না, বা আমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে সেটার কোনো খারাপ প্রভাব পড়বে না। তোমরা আজকে বাস্তুতন্ত্র, যেটাকে ইকোসিস্টেম বলছি, আবার আরেকটা যেটা বলেছি যে অণুজীব, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবে, সার্চ দিবে, তো এটা পড়বে না। তাহলে আমরা টেকসই উন্নয়নকে ইংলিশে কি বলি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ SDG হিসেবে কিন্তু সংক্ষিপ্তভাবে আমরা বলার চেষ্টা করি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলকে, সেটা খেয়াল করবে। এবং এটা লক্ষ্যমাত্রাগুলো কিন্তু অন্য একটা ক্লাসে যদি সম্ভব হয় আমি পড়াবো, এবং তোমরা একটু দেখে নেবে যে 17টি লক্ষ্যমাত্রা আছে, সেটাকে 1-2 করে মানে কোনটার পর কোনটা সেটাও কিন্তু খেয়াল করে মনে রাখবে। তাহলে আমরা যাচ্ছি পরের স্লাইডে। বিজ্ঞানের কল্পকাহিনীর পরাবাস্তবতা এখন নির্মম বাস্তব। যতই কল্পকাহিনী বলা হোক, সেটা কিন্তু এখন বাস্তব। ঘণ্টার ধ্বনি বাজছে প্রবলভাবে, আগেও বেজেছে বহুবার, আমাদের ঘুম ভাঙেনি। এবার কি আমরা সম্মিলিতভাবে ঘণ্টাধ্বনি শুনতে পারবো? এই যে ঘণ্টাধ্বনির কথা বলা হচ্ছে, এবার কি শুনতে পারবো আমরা? কি করণীয়, আমাদের কি করা উচিত, কি করলে কি হবে, আমরাই আমাদের জন্য দায়ী, আমরাই এই মহামারীর জন্য দায়ী, এটা কিন্তু ঘুরে ফিরে ওই কথাই বোঝাচ্ছে। ধরিত্রী মৌন হয়ে সৃষ্টির সেরা মানুষ জাতির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। ধরিত্রীকে বাঁচাতে পরিকল্পনা ও উন্নয়নের নতুন দর্শনে পৃথিবীকে কি আমরা নবরূপে সাজাতে পারবো? এই প্রশ্নটি রেখেছি আমি, যে আমরা কি পৃথিবীকে বাঁচাতে চাই কি না, বাঁচাতে কি পরিকল্পনা করা উচিত, উন্নয়নের নতুন কি দর্শন হওয়া উচিত, সেই দর্শনে পৃথিবীকে আমরা নতুন রূপে নবরূপে সাজাতে পারবো কি? আমি নিশ্চয়ই তোমাদেরকে এই কথাই বলবো যে আমরা আশাবাদী। আমরা যেন এবার ইতিহাস থেকে শিক্ষা নিই, আমরা যেন ভুলে না যাই। আমরা আগের মহামারী ভুলেছি, এখন যেটা আমরা যেটার সাথে আমরা সংগ্রাম করছি, যে সময়টা আমরা পার করছি, আমরা যেন এই ইতিহাস ভুলে না যাই। কি কি কারণে এমন হচ্ছে, আমরা আমাদের পরিবেশ ও উন্নয়ন পেপারে সুযোগ পেয়েছি বলে এই আলোচনাটা আমি নিজের তাগিদ থেকেই আজকে তোমাদের কাছে উপস্থাপন করলাম। আরও সামনাসামনি হলে আমার কাছে মনে হয় যে আরও তথ্য বেশি দেওয়ার সুযোগ হতো। তোমরা এটার উপর আরও একটু পড়াশোনা করবে, যে মহামারী সংক্রান্ত যে বিষয়টা আমি এখানে তুলে ধরলাম। সময় স্বল্পতার জন্য আমি যত সংক্ষিপ্ত করেছি, বিষয়টা কিন্তু অনেক বিশাল। তো যাই হোক, আজকে আমি এরপরের 2টা ছবি দেখাবো। এখানে বাস্তুতন্ত্রের একটা ছবি দিয়েছি আমি, যেটাকে ইকোসিস্টেম বলছি। তোমরা একটু দেখবে যে এখানে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এগুলো আছে, এবং যে জীব অজীব দুটোই আছে। জীবের মধ্যে দেখো যে পোকামাকড়, জীবজন্তু, এই ধরনের ইনসেক্ট হিসেবে আমি এখানে পাচ্ছি। প্রকৃতি আছে, সূর্য আছে, সব কিছু মিলে এই ইকোসিস্টেমকে যদি ধ্বংস করে, ধরো এখানে যে ছবিটা আছে, এখানে যদি আমরা একটা ইমারত নির্মাণ করি, তো পুরো জিনিসটাকে ধ্বংস করে এখানে করব, তখন এখানকার যে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এরা কোথায় যাবে? এরা যারা কাজ করবে তাদের মাধ্যমে মানব জাতির মধ্যে সংক্রমণ বা সংক্রামক রোগ হিসেবে ছড়িয়ে পড়বে। ইকোসিস্টেম নিয়ে আরেকটি ছবিও আমি দিয়েছি। দেখো, পানি নদীর থেকে কার্টুনের মতো করে যে মাছ তুলছে, আশেপাশের যে পরিবেশ, মাটি, জীব অজীব সব কিছু নিয়ে, প্রকৃতি, আলো বাতাস সব কিছু নিয়ে, গাছ সব কিছু নিয়ে যে ছবিটা দিয়েছি, এটাকে ইকোসিস্টেম বলা হচ্ছে, বাস্তুতন্ত্র বলা হয়। এটাকে ধ্বংস করেই আমরা সাধারণত কাজ করি, এবং অণুজীব যেটা বলা হচ্ছে সেটাও কিন্তু এটারই অংশ। এইগুলোকে ধ্বংস করার সময় আমরা কি করব? গহীন জঙ্গলের কথা লাগবে না। এখানে যে নদীর পাড়ের যে জায়গা,
সেটাকে উজাড় করেও যদি আমরা কিছু করতে যাই তাহলেও কিন্তু সংক্রামক ব্যাধি মানব সমাজে চলে আসবে। আমি শেষে স্লাইডটা দেখাবো বলে আবার গেলাম যে আমার সকাল সন্ধ্যা চায়ের কর্নার, আমার নিজের রুমের সাথে যে বারান্দা, ছোট্ট বাগান, আমি ইচ্ছে করেই ছবিটা দিয়েছি, অনেক আগের তোলা। সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যাশায় আমি শেষ স্লাইডটিতে আমি দিয়েছি যে পরিবেশ নিজেও একটু নিজের মতো করে নিজের ঘরের পাশে তোমরাও একটু বাগান করো, যতটুকু যার যতটুকু একটা টব রাখার জায়গা আছে সেই একটি টব রাখো। আমি কিন্তু সেটাকে উৎসাহিত করার জন্য আমি মোটামুটি 14 বছর বা 13 বছর প্লাস 14 বছর চলছে আমি এই একই কর্নারে চা খাই বা চা পান করি, এটা আমার অভ্যাস। যখনই সুযোগ মেলে তো সেই কর্নারটি আমি একটু গাছ দিয়ে সাজিয়ে রাখি, চেষ্টা করি তোমরাও অনুপ্রাণিত হবে, সেই জন্যই আমি এখানে শেষ স্লাইডটি এভাবে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমাদের অংশগ্রহণ অনেক কম, তো আশা করি তোমরা এখানে এই পেজে আপলোড দেওয়া থাকবে, ক্লাসটি দেখে নেবে, উপকৃত হবে। দেখা উচিত সকলেরই, শুধু চতুর্থ বর্ষের নয়, সকলের জন্যই এটা একটি জানার বিষয় যে করোনা নিয়ে আমরা শুধু কথা বলিনি, প্রাসঙ্গিক অনেক কথা এখানে আলোচনা হয়েছে। তো আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, ভালো রাখবে, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। আমি আরেকটু দেখাচ্ছি যে আমার বাগান থেকে একটি গাছ কিন্তু আমি আমার ক্লাসের সময় আমি একটু রাখবো এই চিন্তা করে নিয়ে এসেছি, সেই গাছটিও তোমাদেরকে দেখালাম। আমার এটা একটা ভালো লাগা তোমাদেরকে উৎসাহিত করার জন্য। তো ভালো থেকো সকলেই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।